যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউগুলো রয়েছে এইটার প্রয়োজনীয়তা একদম কল্পনাতীত। যে কোনো কম্পিটিটিভ এক্সামে অ্যাটলিস্ট 50 to 60 কখনো কখনো মোর দেন 70% কোশ্চেন কিন্তু হুবহু প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো একটা এমসিকিউ পরীক্ষা এসেছিল সেই প্রশ্নটাকে তুলে দেওয়া হয়। কারণ আমরা জানি যে কোনো পরীক্ষারই আসলে এত বেশি টাইম পায় না কর্তৃপক্ষ যে একদম 200টা কোশ্চেন বা 100টা কোশ্চেন টোটালি একদম নতুন কোশ্চেন ইনভেন্ট করবে কোনোখান থেকে বা একদম পুরোপুরিভাবে নতুন দেবে। সো এই ক্ষেত্রে যেটা হয় সেটা দেখা যায় যে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেনগুলো থেকে কিছু প্রশ্ন রিপিটেড হয় এবং বাকি যে কোশ্চেনগুলো আসে এই কোশ্চেনগুলো হচ্ছে নতুন করা হয়। তবে আমরা জানি যে কম্পিটিটিভ এক্সামগুলোতে সাধারণত 50 to 60% মার্কস অথবা মোর দেন 60% কখনো কখনো দরকার হয়। এই 60% মার্ক হলেই কিন্তু প্রিলিমিনারিগুলো কমপ্লিট করা যায় বা প্রিলিমিনারিগুলো হচ্ছে পার হয়ে যাওয়া যায়, উতরে যাওয়া যায়। সো এই যে 60% মার্ক, এই 60% মার্ক কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউ রয়েছে সেখান থেকেই আমরা ক্যারি করতে পারি। বিসিএস এর ক্ষেত্রে যদি আমি বলি 41তম বিসিএস থেকে আমি উদাহরণ দিতে চাই। 41তম বিসিএসে কাট মার্ক ছিল মোটামুটিভাবে 94 বা 95 মার্ক। এই 41তম বিসিএসে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কোশ্চেন আসছিল মোটামুটিভাবে 105 মার্কের মতো। সেম ওয়েতে 43-এর ক্ষেত্রে যদি বলি 43-এর ক্ষেত্রে 117 প্লাস মার্ক এসেছিল হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, যেখানে কাট মার্ক ছিল মাত্র 113 প্লাস। 44-এর ক্ষেত্রে যদি বলি 44তম বিসিএসে প্রিলিমিনারির ক্ষেত্রে আমাদের কোশ্চেন মোটামুটি 137 প্লাস রিপিটেড কোশ্চেন ছিল এবং 123 প্লাস মার্ক ছিল হচ্ছে আমাদের কাট মার্ক। সো যেখানেই আমরা যাব না কেন, এটা হচ্ছে প্রাইমারির ক্ষেত্রেও বলতে পারেন, নিবন্ধনের ক্ষেত্রেও বলতে পারেন, দেখা যায় যে এমসিকিউ পরীক্ষা প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলো ভালো করে পড়লেই কিন্তু কাট মার্কের কাছাকাছি জায়গায় চলে যাওয়া যায়। এখন এখান থেকে নিশ্চয়ই আমাদের বেশ কিছু ভুল হয়ে যায়, যার কারণে আমরা ডিটেল পড়ি, তারপরে এমসিকিউগুলো পড়ি। এতে করে ডিটেল থেকে কিছু প্রশ্ন আসলে আমরা সেখান থেকে অ্যান্সার করতে পারি, প্লাস হচ্ছে এই যে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলো রয়েছে এখান থেকেও কিন্তু আমরা মার্কটা ক্যারি করতে পারি। এখন ফ্যাক্ট হচ্ছে যে এই যে এমসিকিউগুলো যে আমরা পড়বো, এমসিকিউগুলোতে জেনারেল ওয়েতে পড়ার ওয়ে কি? আমরা জেনারেল ওয়েতে এমসিকিউ পড়ি, তারপরে হচ্ছে প্রশ্নের উত্তরগুলো পড়ি। সো এই যে আমরা এমসিকিউ পড়ছি, যে প্রশ্নের উত্তর করছি, আমরা একদম চোখ বন্ধ করে কিন্তু এগুলো মুখস্থ করার ট্রাই করি। বাট কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যদি 4-5টা স্টেপ ফলো করা যায় তাহলে যে কোনো এমসিকিউ প্রশ্নগুলো আরও ভালো ওয়েতে মনে রাখা যায়। এখন আপনারা আপনাদের মতো করে মানে পড়তেই পারেন, স্বাভাবিক ব্যাপার। তবে আমার এটা শুনে রাখলে আপনার হয়তো বা একটু কাজে লাগতে পারে। আমি আমার লাস্ট দিনটা প্রিলিমিনারি বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাই করেছি, পাশাপাশি আমি একটা গভর্নমেন্ট জবের মধ্যে আছি। সো আমি আসলে যেই জায়গাটার মধ্যে বাধার সম্মুখীন হয়েছি বা যেটা আমার পরবর্তীতে রিয়েলাইজ হয়েছে যে এটা যদি আমি ফার্স্ট থেকে করতাম তাহলে হয়তো বা আমার জন্য আরও ইফেক্টিভ হতো, সেই জিনিসগুলো আজকে শেয়ার করব। এমসিকিউ করার ক্ষেত্রে আমরা 4টা স্টেপ ফলো করতে পারি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে রিভার্স টেকনিক, সেকেন্ডটা হচ্ছে প্রশ্ন ভালো করে পড়া, থার্ডটা হচ্ছে এমসিকিউ কমিয়ে আনা এবং ফোর্থলি হচ্ছে অপশন ছাড়া মনে রাখা ট্রাই করা। ওকে, সো ফার্স্ট যেটা আছে রিভার্স টেকনিক। এখন রিভার্স টেকনিকটা কী জিনিস? আমি যখন একটা এমসিকিউ পড়ছি, এমসিকিউ পড়তে গিয়ে সাপোজ বাবা যখন ছোট্ট ছিলেন নির্মলেন্দু গুণ, এটা হচ্ছে আমি বারবার করে পড়ে যাচ্ছি। এখন প্রশ্ন কিন্তু আসতে পারে যে নির্মলেন্দু গুণের লেখনী নিচের কোনটি, বাবা যখন ছোট্ট ছিলেন। সো এই যে রিভার্স টেকনিকটা, অথবা শেষের কবিতা কি উপন্যাস, তাহলে আমি আবার উপন্যাস থেকে শুরু করব যে নিচের কোনটি উপন্যাস, এটা হচ্ছে শেষের কবিতা। আমি যদি এই জিনিসটা হচ্ছে ওই যে ডিএনএ যেমন 5' to 3', 3' to 5' কমপ্লিমেন্টারিভাবে আসে, সেম ওয়েতে আমি যখন একটা এমসিকিউ পড়বো তখন যদি আমি রিভার্স টেকনিকে বারবার করে পড়ি তাহলে আমাদের ব্রেন এটাকে আরও ভালোভাবে মনে রাখতে পারে। আমরা জানি হচ্ছে নার্ভাস সিস্টেমের উপর ডিপেন্ড করে বা হচ্ছে নিউরন ব্রেনের মধ্যে কাজ করে বা নিউরনের যখন সিগন্যাল একটা আরেকটার সাথে জয়েন হয় তখনই হচ্ছে ইনফরমেশনগুলো আমাদের মনে থাকে। সো একটা মানুষের সম্পর্কে সাপোজ আমি কারো নাম শুনলাম, নাম শুনে হচ্ছে অনেক সময় নামগুলো আমরা ভুলে যাই, কিন্তু যদি কোনো কারণে আর নাম কোথায় বা নাম কি, বাসা কোথায় বা বাবার নাম কি, এরকম 2-3টা ইনফরমেশন আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুনি, এই জিনিসটা কিন্তু ভুল হওয়ার প্রবণতা কমে যায়। সেম ওয়েতে আমরা যদি একটা এমসিকিউকে ফার্স্টে হচ্ছে ফরওয়ার্ড পড়ি, তারপরে হচ্ছে রিভার্স পড়ি, একটু বেশি ইনফরমেশন এটা সম্পর্কে আমার ব্রেন জানলে কিন্তু এইটা মনে রাখার প্রবণতা বা হচ্ছে মনে রাখার চান্সটা বেশি থাকে আমাদের জন্য। সো প্রথম যে টেকনিকটা আমরা ফলো করব এটা হচ্ছে রিভার্স টেকনিক। একটা এমসিকিউকে সোজা দিক থেকে একবার পড়বো, উল্টো দিক থেকে একবার পড়বো। দ্বিতীয় যে জিনিসটা রয়েছে আমাদের সেটা হচ্ছে প্রশ্ন ভালো করে পড়া। এই জিনিসটা এমসিকিউ এর ক্ষেত্রে খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা বেশিরভাগ সময় হয় কি, আমরা একটা গাইড বই নেই অথবা একটা জব সলিউশন নেই, নিয়ে কি
করি, প্রশ্নটা পড়ে কোনো রকম প্রশ্নটা একটু শেষ করার সাথে সাথেই আমরা অ্যান্সারটা পড়ে ফেলি। হ্যাঁ, ধরেন যে বাংলা ব্যাকরণ পড়ছি, স্পর্শবর্ণ কয়টি, আমরা 25টি পড়ে ফেললাম, তাড়াতাড়ি করে পড়ে ফেললাম। এখন কখনো কখনো কিছু কনফিউজিং প্রশ্ন থাকে যেগুলোর আসলে প্রশ্নের ভিতর 2-1টা ওয়ার্ড থাকে, যেই 2-1টা ওয়ার্ডের কারণে অ্যান্সারটা চেঞ্জ হয়ে যায়। সো কনফিউজিং কোশ্চেনগুলোর যদি আমরা অ্যান্সার করতে চাই তাহলে প্রশ্নটা আমাদের বারবার করে ভালো করে পড়তে হবে, দেন উত্তরটা দেখতে হবে। এটার আরেকটা বেনিফিট আপনাকে বলি, আপনি হয়তোবা এখন পড়াশোনা করছেন নির্দিষ্ট একটা সেট বই থেকে, ওই বইয়ের মধ্যে কোনো একটা এমসিকিউ আপনি পড়তে গিয়ে জানেন এইটার অ্যান্সারটা ঘ নাম্বারে আছে, আপনি প্রশ্নটা অর্ধেক পড়েই অ্যান্সারে চোখ চলে যায়, ঘ নাম্বারে এইটার অ্যান্সার এত, যে তমুদ্দিন মজলিস কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বা কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছে, আপনি দেখে ফেললেন 1 সেপ্টেম্বর। সো আপনি কোনো রকম প্রশ্নটা তমুদ্দিন মজলিস দেখার সাথে সাথেই আপনার ঘ নাম্বারে এই চোখটা চলে যাচ্ছে যে এই প্রশ্নের তো উত্তর ঘ নাম্বারে আছে, আমি জানি। এখন সেম প্রশ্নটা যখন আপনি মোবাইল বা অন্য কোনো প্ল্যাটফর্মে টেস্ট দিতে যাচ্ছেন বা মডেল টেস্ট দিতে যাচ্ছেন, তখন তমুদ্দিন মজলিস কবে গঠিত হয়, আপনার ঘ নাম্বারে চোখ যাচ্ছে কিন্তু উত্তরটা আসলে ক নাম্বারে দেয়া আছে 1 সেপ্টেম্বর, যার কারণে আপনার মনে হচ্ছে আরে এই এমসিকিউ তো আমি কোথাও না কোথাও পড়েছি, কিন্তু এত কনফিউশন ক্রিয়েট হচ্ছে কেন। আমাদের ব্রেন, আমি একটু আগেও বললাম যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মনে রাখার চেষ্টা করে। সো আমি যখন বইয়ে পড়েছি, প্রশ্নটা অল্প একটু পড়ার সাথে সাথে ঘ নাম্বারে দেখেছি, আমার ব্রেন আলটিমেটলি মনে রেখেছে এই প্রশ্নের উত্তর তো ঘ হওয়ার কথা। কিন্তু যখনই অন্য কোনো টেস্ট বইয়ে বা অন্য কোনো মোবাইল প্ল্যাটফর্মে আপনি এক্সাম দিতে যাচ্ছেন, ওই প্রশ্নের উত্তরটা ঘতে না থাকার কারণে ওই সেটআপটা আমাদের মাইন্ড থেকে যায় না, যার কারণে আমাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়। আর আমরা জানি যে কম্পিটিটিভ এক্সামে কনফিউজিং জায়গার কোনো অবকাশ নেই, কারণ এখানে একটা ভুল হওয়া মানে আপনার 0.5 নেগেটিভ মার্কিং, অন্য ক্ষেত্রে কিছু ক্ষেত্রে 0.25 নেগেটিভ মার্কিং। সো এই জন্য যেটা আমাদের করতে হবে যে প্রশ্নটা বারবার ভালো করে পড়তে হবে। যদি প্রশ্নটা আমরা বারবার করে পড়ি, তাহলে প্রশ্নটাই আমাদের এক প্রকারের মুখস্থ হয়ে যাবে, অ্যান্ড এটার অ্যান্সার ক নাম্বারে থাক, খ নাম্বারে থাক, গ নাম্বারে থাক আর ঘ নাম্বারে থাক, আমরা কিন্তু এটা রিয়েলাইজ করতে পারবো। অ্যান্ড পাশাপাশিভাবে যেটা করব, প্রশ্ন পড়ার পাশাপাশি অপশনগুলো ভালো করে পড়ার, যখন পড়বো অপশনগুলো ভালো করে, তখন আমরা খেয়াল রাখবো যে বাকি 3টা কেন উত্তর হলো না, এইটা একটু রিয়েলাইজ করার জন্য। আমি জানি এইভাবে পড়াটা খুবই ব্রেনের উপর প্রেশার পড়ে যায়, সবসময় এভাবে পড়তে ভালোও লাগে না। তবে আমরা ফার্স্ট টাইম যখন এমসিকিউগুলো পড়বো, তখন ট্রাই করব যে ফুল কোশ্চেনটা একটু ভালো করে পড়ার জন্য, পাশাপাশিভাবে অ্যান্সারটা পড়ে বাকি 3টা কেন অ্যান্সার হলো না এটা দেখার জন্য। যখন মন চাইবে না, যখন হয়তো বা ব্রেনের ওপর প্রেশার পড়ছে, তখন আমরা রিল্যাক্সে পড়তে পারি, কিন্তু কখনো ব্রেনকে প্রেশার দিলে এই জিনিসগুলো একটু ভালোভাবে মেমোরাইজ হওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য আমরা যেটা করব যে প্রশ্নটা বারবার পড়বো, যাতে করে আমরা এক জায়গায় প্রশ্নটা দেখে অন্য জায়গায় চলে গেলে কনফিউজড হয়ে না যাই। সো 2 নাম্বার যে টেকনিকটা ছিল সেটা হচ্ছে প্রশ্ন ভালোভাবে পড়া। 3 নাম্বার টেকনিকটা হচ্ছে এমসিকিউ কমানো। এখন এমসিকিউ কমানো কিভাবে? সাপোজ আমি সমাস পড়ছি বাংলা ব্যাকরণের, এখানে 250-300 এমসিকিউ আছে, এটাকে কি আমি কমাতে পারবো? আমি আমার ওয়েতে কমাবো। কিভাবে কমাবো? কিছু প্রশ্ন এমসিকিউ প্রশ্ন আপনারা দেখবেন যে দেখা মাত্রই পেরে যাচ্ছেন। মা বাবা কোন সমাসের উদাহরণ, দ্বন্দ্ব সমাসের উদাহরণ, সেম ওয়েতে আপনারা হয়তো বা পড়ছেন আজকে 47 থেকে 71 পর্যন্ত। সো আপনি হচ্ছে কোনো একজন বীরশ্রেষ্ঠের বাসস্থান, আপনি অলরেডি এটা জানেন। সো যেই এমসিকিউগুলো অ্যাট এ গ্লান্সে আপনি পেয়ে যাচ্ছেন, সেই এমসিকিউগুলোতে পেন্সিল দিয়ে হালকা একটা দাগ দিয়ে রাখবেন, অথবা যেগুলো অ্যাট এ গ্লান্সে পেরে যাচ্ছেন সেগুলো বাদে অন্যগুলোতে হালকা করে পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে রাখবেন। এতে করে হবে কি, নেক্সট টাইম যখন আপনি রিভিশন দেবেন, আপনি জানেন যেগুলোতে আমার দাগ নাই সেগুলো আমি অলরেডি পারি, যেগুলোতে একটা করে দাগ আছে সেগুলো আমার আরও বেশি পড়তে হবে। এতে করে কিন্তু রিভিশনের টাইমটাও সেভ হচ্ছে। সাপোজ একটা জায়গার মধ্যে প্রায় 150টা এমসিকিউ আছে, আপনি অলরেডি হচ্ছে এখান থেকে 40টা এমসিকিউ আপনি জানেন যে এগুলো আপনি অ্যাট এ গ্লান্স দেখা মাত্রই পাবেন। তাহলে পরবর্তীবার আমাদের পড়ার সময় কিন্তু 110টা এমসিকিউ পড়তে হচ্ছে। এখন সেকেন্ড টাইম যখন আপনি 110টা এমসিকিউ পড়বেন, নিশ্চয়ই এর মধ্যে কিছু এমসিকিউ ওই যে আগের বার পড়ছেন সেখান থেকে মনে থাকবে। সো ওই এমসিকিউগুলো বাদ দিয়ে বাকি যে এমসিকিউগুলো আছে সেখানে আরেকটা করে পেন্সিলের দাগ দেন, ডাবল হয়ে গেল। সাপোজ পরের বার আপনার মনে আসছে আরও 30টার মতো, সো এখন আপনার আর মাত্র হচ্ছে 80টা এমসিকিউ হচ্ছে ওই অধ্যায়ের মধ্যে অবশিষ্ট থাকলো, এরকম ডাবল দাগ দেওয়া। সো ফার্দার যখন আপনি রিভিশন দেবেন, রিভিশন দেওয়ার সময় এই যে 150টা এমসিকিউ এর কিন্তু অর্ধেক মোটামুটি হয়ে গেল, এই 80টা এমসিকিউ আপনার শুধুমাত্র ওই অধ্যায় থেকে পড়তে হচ্ছে। এবং এটা পড়ার ফলে কিন্তু আমাদের যে এমসিকিউগুলো আমরা পারি সেটা তো পারি, পাশাপাশি এই এমসিকিউগুলো পড়ে ফেললে না পারা এমসিকিউগুলো বারবার করে পড়া হয়ে যাচ্ছে। এতে করে এমসিকিউ যেগুলো হচ্ছে যে অধ্যায়ের আমরা পারি না, সেই এমসিকিউগুলো আমাদের মেমোরাইজ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যাচ্ছে। যার কারণে আমরা যখন এমসিকিউগুলো পড়ব,
তখন যদি আমরা দাগিয়ে দাগিয়ে কমিয়ে আনি এবং প্রত্যেকবার আমরা একটু রিয়েলাইজ করি কোন এমসিকিউগুলো আমরা দেখা মাত্র পারছি, সেই এমসিকিউগুলো স্কিপ করি, তাহলে কিন্তু আমাদের রিভিশন টাইমটাও শর্ট হয়ে যাবে। আগের বার যদি এটা পড়তে আমার 1 ঘন্টা লাগে, পরের বার পড়ার সময় 40 মিনিট লাগবে, তারপরের বার পড়ার সময় 30 মিনিট লাগবে। আর আমরা জানি প্রিলিমিনারি ইজ অল অ্যাবাউট রিভিশন, যে যত বেশি রিভিশন দিতে পারবে তার হচ্ছে পাস করার প্রবাবিলিটি তত বেড়ে যাবে। সো যেহেতু এখানে আমাদের এমসিকিউ কমে আসছে, তার মানে আমরা কম সময়ের মধ্যে এটা রিভিশন করতে পারবো। অ্যান্ড একটা বইয়ের বা একটা সাবজেক্টের সব এমসিকিউগুলো যদি আমরা কমিয়ে আনার ট্রাই করি, তাহলে প্রথমবার পড়লে যদি আমাদের দেখা যায় যে 10 দিন টাইম লাগছে, দ্বিতীয়বার পড়ার সময় অনায়াসে 7 দিন টাইম লাগবে, থার্ড টাইম পড়ার সময় ওইটাই পড়তে আমাদের 5 দিন বা 4 দিন সময় লাগবে। সো এই 4 দিনে একটা সাবজেক্ট শেষ হয়ে গেলে অন্য সাবজেক্টের জন্য আমি বেশি সময় পেয়ে যাচ্ছি, তার মানে আমার রিভিশনটা আরও বেশিবার দিতে পারবো এবং কনফিউশন কমে যাবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসলে কনফিডেন্টলি আমরা অ্যান্সারটা করতে পারবো। এই জন্য এমসিকিউটা পড়ার সময় একটু কমিয়ে কমিয়ে পড়ানোর ট্রাই করবো এভাবে করে। আর এরপরে যে লাস্ট আমি পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে অপশন ছাড়া পড়া। অর্থাৎ আমরা জানি প্রিলিমিনারির মধ্যে এমসিকিউর জন্য 4টা অপশন দেয়া থাকে, এই 4টা অপশন থেকে আমাদেরকে ডিটেক্ট করতে হয় যে কোনটা আসলে কারেক্ট অ্যান্সার। সো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এমসিকিউ প্রশ্নটা ভালো করে পড়ে উত্তরটা দেখে নিয়ে একটু না দেখে উত্তরটা করার ট্রাই করব। না দেখে উত্তরটা করার ট্রাই করলে যেটা হবে, ব্রেনের উপর একটা প্রেশার পড়বে, যার কারণে আমরা পরবর্তীতে রিটেন যখন এক্সাম দিব, আমরা জানি যে বিসিএস যারা আমরা হচ্ছে অ্যাসপিরেন্ট তারা জানি যে প্রিলিমিনারি কোয়ালিফাই করার পরে কিন্তু আমাদের রিটেন এক্সাম দিতে হয়, এবং রিটেনে যার প্রিলিমিনারির জ্ঞান যত ভালো থাকবে বা শার্প ইনফরমেশনগুলো যার যত বেশি মনে থাকবে, তার কিন্তু রিটেন এক্সামটা তত বেশি সহজ হয়ে যাবে। যার কারণে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে ইনফরমেশনগুলোকে অপশন ছাড়া মেমোরাইজ করার ট্রাই করব। পরবর্তীতে যখন সাপোজ আমাকে চর্যাপদ নিয়ে রিটেনে প্রশ্ন আসছে যে চর্যাপদ সম্পর্কে বলুন, আমাদের রিটেনের জন্য কিন্তু প্রিলির থেকে আলাদা কোনো ইনফরমেশন নয়, ওখানেও আমাদের দিতে হবে যে চর্যাপদ 1907 সালে নেপালের গ্রন্থাগার থেকে এটা উচ্চারিত হয়েছে, তারপরে হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে এটার আবিষ্কারক। সেম ইনফরমেশনগুলোর পাশাপাশি শুধুমাত্র সেখানে হয়তো বা আমরা একটা উক্তি বা একটা ছন্দ আমরা অ্যাড করে দেবো, তখন হচ্ছে রিটেনের জন্য প্রিপেয়ার হয়ে গেল। কিন্তু আমি যদি প্রথমে এমসিকিউ পড়ার সময় এটা শুধুমাত্র অপশন বেসড রাখি, যে আমি অপশন দিয়েই জানতে পাচ্ছি যে এটা আমি দেখলাম, তারপরেও দেখলাম যে 1907 সালে এটা হচ্ছে আবিষ্কৃত হয়েছে, তখন কিন্তু আমার এই ইনফরমেশনগুলো রিটেনে গিয়ে কোনো কাজে লাগছে না। সো রিটেনে যদি এখন থেকে আমরা ইনফরমেশন কাজে লাগাতে চাই, তাহলে অপশন ছাড়া প্র্যাকটিস করতে হবে। আর অপশন ছাড়া প্র্যাকটিস করলে যেটা সুবিধা, যখন আমরা পরীক্ষার হলে যাব 4টা অপশন থাকবে, তখন কিন্তু কোনো কারণে যদি আমাদের একটু কনফিউশন ক্রিয়েশন হয় অথবা কোনো কারণে একটু ভুলে যাই, তাহলে অন্ততপক্ষে আমাদের কিন্তু অপশনটা দেখলে মনে পড়ে যাবে। সো তখন হচ্ছে এটার আমরা ইফেক্টটা বুঝতে পারবো। সো এই হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্টটা ছিল। একটা এমসিকিউ আসলে আমরা বিভিন্ন ওয়েতে পড়তে পারি, যার যার পার্সোনাল ওয়ে থাকতেই পারে, তবে আমি বলার ট্রাই করলাম আমি যে জায়গাটাতে সম্মুখীন হয়েছি, হোঁচট খেয়েছি, সেই জায়গাটা সলভ করার জন্য। অর্থাৎ একটা এমসিকিউ এর প্রশ্ন ভালো করে পড়া, এমসিকিউগুলো কমিয়ে আনা, একটা এমসিকিউ হচ্ছে বারবার করে রিভার্স এবং ফরওয়ার্ড দুইটা প্রসেসে পড়া, অ্যান্ড লাস্টলি হচ্ছে অপশন ছাড়া মুখস্থ করার ট্রাই করা। হোপফুলি আপনাদের ভালো লাগলো ভিডিওটা। যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আশা করি উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।